গল্পে আছে এমন ক্রিয়েচার যেটা দেখলে আপনি আঁতকে উঠবেন। গল্পে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সাইতো নামের এক জাপানি ব্যবসায়ীকে অন্য কিছু বন্দির সাথে জাপান ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, যেখানে তাকে দাসের মতো কাজ করতে হবে। সাইতোকে অন্যদের থেকে একেবারে দূরে আলাদা করে রাখা হয়েছিল। শীঘ্রই দুইজন প্রহরী তাকে জাহাজের কমান্ডারের কাছে নিয়ে গেল। কমান্ডার ঘৃণাভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, নিজের দেশকে বিশ্বাসঘাতকতা করার শাস্তি ক্ষমাযোগ্য নয়, কিন্তু তোমাকে যদি মৃত্যুদণ্ড দিই সেটা অনেক সহজ হয়ে যাবে। তোমার অপরাধের জন্য সেটুকু যথেষ্ট নয়। ঠিক তখনই কিছু সৈন্য ব্রনসন নামের এক ব্রিটিশ বন্দীকে টেনে আনলো। ব্রনসনের ভেতরে জাপানিদের প্রতি প্রচন্ড ঘৃণা ভরা ছিল। কমান্ডার তখন একটা পরিকল্পনা করলো। বলল, তোমাদের জীবনের যতটুকু সময় বাকি আছে সেটা একে অপরের সাথে শৃঙ্খলে বাঁধা অবস্থায় কাটাতে হবে। সৈন্যরা এগিয়ে এসে দুজনের পায়ে শিকল লাগিয়ে দিল। ব্রনসন চিৎকার করে বলল, আমাকে মেরে ফেলো, কিন্তু কোনো জাপানির সাথে আমাকে বেঁধো না। কিন্তু কেউ তার কথা শুনল না। মনে হচ্ছিল যেন এটাই তাদের নিয়তি। এমন সময় হঠাৎ করে জাহাজের ওপর শত্রুর আক্রমণ হলো। বন্দি করে রাখা সৈন্যরাও বিদ্রোহ শুরু করে দিল। ব্রনসন আর সাইতো সুযোগ বুঝে পালালো এবং সৈন্যদের সাথে লড়াই করলো। কাছাকাছি আসা একটি সাবমেরিন জাহাজে মিসাইল ছুড়ে দিল। কেবিনে শুধু অফিসার ও দুই বন্দী টিকে ছিল। কমান্ডিং অফিসার বন্দুক বের করে দুজনকে মারতে উদ্যত হলো, কিন্তু ব্রনসন দ্রুত সাইতোকে টেনে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিল। এর আগেই পুরো জাহাজ বিস্ফোরণে উড়ে গেল। কয়েক ঘন্টা পর ব্রনসন সাঁতার কেটে সাইতোকে একটি নির্জন দ্বীপে নিয়ে এলো। মাটিতে পৌঁছে সে অজ্ঞান হয়ে পড়ল। পরের দিন সাইতো উঠে ভাবলো সবকিছু হয়তো একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু পায়ের শিকল দেখে কঠিন বাস্তব চোখের সামনে ভেসে উঠল। সে ব্রনসনকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু সে অজ্ঞান অবস্থায় পড়ে রইল। এ সময় সাগরের ঢেউয়ে ভেসে আসা এক সৈন্যের লাশ দেখতে পেল। সাইতো তার বন্দুক তুলে নিল, মনে মনে ভাবছিল ব্রনসনকে মেরে ফেলে নিজেকে মুক্ত করবে। কিন্তু হঠাৎ ব্রনসন জেগে উঠে তার উপর আক্রমণ করলো। শুরু হলো ভয়াবহ লড়াই। তারা সমুদ্রের ধারে লড়াই করতে করতে এগিয়ে গেল। ঠিক তখনই পানির ভেতর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর আর্তনাদ। ব্রনসন সাইতোকে সমুদ্রে ঠেলে ফেলার চেষ্টা করলো, কিন্তু সাইতো আহত পা থেকে রক্ত পড়ছিল। রক্তের গন্ধ টের পেয়ে এক অজানা প্রাণী তাদের দিকে ছুটে এলো। সেই দানব ব্রনসনকে হঠাৎ টেনে নিয়ে আক্রমণ করলো। তার ছিল ধারালো নখ আর বিদ্যুতের মতো গতি। সাইতো দ্রুত বন্দুক তুলে নিল। প্রথমে ব্রনসনের দিকে তাক করলেও শেষ পর্যন্ত গুলি করলো সেই দানবের দিকে। দানবটা পিছিয়ে গিয়ে পানির নিচে অদৃশ্য হয়ে গেল। ব্রনসন গুরুতর আহত হয়েছিল। তখন তারা দুজনই বুঝতে পারল এই দ্বীপে তাদের পারস্পরিক শত্রুতা থেকে বহুগুণ বেশি ভয়ঙ্কর কিছু রয়েছে। শেষমেশ তারা বেঁচে থাকার জন্য একে অপরের সাথে সমঝোতা করলো। সমুদ্রের একটু ভেতরে আগানোর পর ব্রনসন জিজ্ঞেস করলো ওই প্রাণীটা কি ছিল, কিন্তু দুজনেই ভিন্ন ভাষায় কথা বলতো, তাই সাহিত্য শুধু বোঝার ভান করলো। যদিও তার মুখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে জানে আসলে কি দেখেছে। সাহিত্য কিছুক্ষণ চুপচাপ থাকলো, ভাবছিল কিভাবে বাঁচা যায়, কিন্তু শেষে হতাশ হয়ে বুঝলো এখান থেকে বেঁচে ফেরা সম্ভব নয়। মৃত্যুই তার নিয়তি। ঠিক তখনই ব্রনসন তাকে থামিয়ে দিল, বলল, তুমি পাগল হয়ে গেছো নাকি? তারপর সে বন্দুকের শেষ গুলিটা বের করে সাহিত্যকে দিল এবং বলল, আমাদের একসাথে লড়তে হবে সেই প্রাণীর বিরুদ্ধে যে আমাদের পিছু নিয়েছে। সমুদ্র তটে ভেসে আসা কিছু জিনিস তাদের হাতে এলো। ব্রনসন একটা সিগারেটের প্যাকেট পেল এবং সাহিত্যকে দিল, কিন্তু সাহিত্য তা নিতে অস্বীকার করলো। তার চোখ থেকে দুঃখ স্পষ্ট বোঝা যাচ্ছিল। যখন ব্রনসন আরো কিছু দরকারি জিনিস খুঁজছিল, তখন সে দেখতে পেল এক তরুণ সৈন্যের মৃতদেহ, যে ছিল তার নিজের সঙ্গী। এটা দেখে সে কেঁদে ফেললো আর বলতে লাগলো, এ তো একেবারে বাচ্চা ছেলেটা ছিল যার তার পুরো জীবন পড়েছিল সামনে। সে বেঁচে থাকতো যদি জাপানিরা এই যুদ্ধ শুরু করতো না। সাহিত্য যদিও তার কথাটা বুঝতে পারছিল না, তবুও ব্রনসনের যন্ত্রণা পুরোপুরি অনুভব করতে পারছিল। সে ব্রনসনকে পানি পান করালো, ব্রনসন পানি খেলো এবং তারা দুজন মিলে রাতের জন্য আরো কিছু জিনিস সংগ্রহ করতে লাগলো। অন্ধকার নামার পর তারা মিলে এক অস্থায়ী ক্যাম্প তৈরি করলো। ব্রনসন নিজের জুতো পরতে চেষ্টা করলো, কিন্তু শিকলের জন্য তার প্রচন্ড ব্যথা হচ্ছিল, তাই জুতো পরতে পারলো না। তখন সাহিত্য বুঝলো সে মৃত সৈন্যের বড় জুতো পরে আছে। সে একটা জুতো খুলে ব্রনসনকে দিল, কিন্তু ব্রনসন একেবারে অস্বীকার করলো, কারণ সে কোনো জাপানি জিনিস নিতে চায় না।
পরে সাহিত্য কিছু কাঁকড়া ধরলো এবং তার নতুন সঙ্গীকে খাওয়ালো। ব্রনসন কয়েকদিনের ক্ষুধায় কাতর ছিল। প্রথমে নিতে দ্বিধা করলো, কিন্তু পরে কাঁকড়াটা নিল। তবে সেটা হাত থেকে মাটিতে পড়ে গেল। সাহিত্য এটা দেখে নিজের কাঁকড়াটা ব্রনসনের হাতে দিয়ে দিল। শুরুতে ব্রনসন অস্বীকার করছিল, কিন্তু সাহিত্য জোর করে কাঁকড়াটা তার সামনে রেখে দিল। ব্রনসন খুব ক্ষুধার্ত ছিল। কাঁকড়ার স্বাদ নেওয়ার সাথে সাথে তার ভীষণ ভালো লাগলো। ধীরে ধীরে তারা একে অপরের সাথে কিছুটা খোলামেলা হতে শুরু করলো। এরপর ব্রনসন নিজের সম্পর্কে বিস্তারিত বলল, আর সাহিত্য কিছুটা হলেও বুঝতে পারছিল। এমনকি সে তার নাম উচ্চারণ করতেও শিখে গেল। পরে সাহিত্য বলল, আমার নাম সাহিত্য। ব্রনসন জিজ্ঞেস করলো, এই শিকলগুলো আমরা কি করব? কিন্তু সাহিত্য কোনো জবাব দিল না। কিছুক্ষণ পর ব্রনসন একটা অস্থায়ী অস্ত্র বানালো যাতে শিকল কেটে ফেলা যায়। সে চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। তখন সাহিত্য নিজের পা দিয়ে শিকলের এক দুর্বল জায়গার দিকে ইশারা করলো এবং জাপানিতে কিছু বলল। ব্রনসন তা বুঝতে পারলো না, কিন্তু ইশারা দেখে ভাবলো হয়তো ওটা চেষ্টা করে দেখা উচিত। সাহিত্য তাকে সাহস দিল। মাত্র 2বার আঘাত করতে শিকল ঢিলে হয়ে গেল। এবার পালা এলো সাহিত্যকে মুক্ত করার। সাহিত্য অস্ত্রটা চাইলে ব্রনসন একটু ভড়কে গেল, কিন্তু শেষমেশ সে বিশ্বাস করলো। যখন সাহিত্য ব্রনসনের পায়ের শিকলে আঘাত করতে লাগলো, ব্রনসন বলল, ভাই, আমি এটা দেখতে পারবো না, আমি আমার চোখ ঢেকে রাখছি। এটা শুনে সাহিত্য হেসে ফেললো, আর এক আঘাতে ব্রনসন মুক্ত হয়ে গেল। আনন্দে লাফিয়ে উঠলো যে তার পা অক্ষত আছে। দুজনই খুশিতে উদযাপন করতে লাগলো। কিন্তু তাদের হাসি, আনন্দের শব্দ অন্ধকারে লুকিয়ে থাকা কিছু দৃষ্টি আকর্ষণ করলো। সাহিত্য বুঝতে পারলো কেউ বা কিছু তাদের দিকে এগিয়ে আসছে। দুজনই সতর্ক হয়ে গেল, কিন্তু প্রাণীটা শিগগিরই আবার অদৃশ্য হয়ে গেল। তারা অস্ত্র তুলে নিল এবং প্রমাণ খুঁজতে বের হলো। সাইতো বালিতে কিছু চিহ্ন পেল এবং ছোট্ট একটা তদন্ত শুরু করলো। ঠিক তখনই এক শব্দে তার মনোযোগ ভাঙলো। তারা ঘুরে তাকাতেই দেখলো দুজন জাপানি সৈন্য এসেছে, আর তাদের সাথে আছে একজন বন্দী। ব্রনসনের মনে সন্দেহ হলো, এবার হয়তো সাইতো তাকে ছেড়ে চলে যাবে। কিন্তু সাইতো ব্রনসনকে বিশ্বাস দেখাতে নিজের অস্ত্র তাকে দিয়ে দিল এবং বলল, তুমি দ্রুত লুকিয়ে পড়ো। সাইতো সেখানেই দাঁড়িয়ে রইল। এ সময় সে দেখলো খাবার ফুটছে। এক সৈন্য কোনো গন্ধ পেয়ে দেখতে এলো এবং মনে করলো হয়তো কেউ ক্যাম্পে ঘুমিয়ে আছে। তখন সাইতো সামনে এসে বলল, গুলি করো না। দূর থেকে ব্রনসন সবকিছু দেখলো। সৈন্যরা জানতো না যে সাইতোকে ইতিমধ্যে গাদ্দার ঘোষণা করা হয়েছে, তাই তারা তার উপর ভরসা করাতে লাগলো। কিন্তু ব্রনসন জানতো না আসল বিপদ একেবারে তার পিছনে দাঁড়িয়ে আছে। ক্যাম্পে সাইতো আর পুরনো সঙ্গীদের জিজ্ঞেস করলো, কেউ কি বেঁচে আছে? একজন উত্তর দিল, শুধু আমরা কয়েকজনই বেঁচেছি, কারণ আমরা লাইফ জ্যাকেট পরেছিলাম, বাকিরা সবাই ডুবে মরেছে। এদিকে ব্রনসন একটু দেরিতে বুঝতে পারলো সমুদ্রে সেই দানব তার একেবারে পিছনে আছে। সে এত ভয়ে জমে গেল যে কিছুই বুঝে উঠতে পারলো না। শেষমেশ চোখ বন্ধ করে নিল, কিন্তু যখন আবার চোখ খুললো তখন দেখলো ভয়ঙ্কর প্রাণীটা সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। এখন জাপানি সৈন্যরা সাহিত্যকে জেরা করতে লাগলো। তুই কি নিশ্চিত এখানে আর কেউ নেই? সাহিত্য বলল, সে একাই আছে। কিন্তু সৈন্যদের সন্দেহ হলো, কারণ তারা ব্রনসনের উপস্থিতির কিছু চিহ্ন পেয়ে গিয়েছিল। এক সৈন্য তার তলোয়ার বের করে বলল, জাহাজ ডোবার আগে একটা গুজব শোনা গিয়েছিল। বলা হয়েছিল এক বিশ্বাসঘাতক আর এক শত্রুকে একসাথে শিকলে বেঁধে রাখা হয়েছে। তারা সাহিত্যর পা থেকে কাপড় সরিয়ে দিল। তখনই বুঝে গেল সে আসলেই এক গাদ্দার। আরেক সৈন্য জিজ্ঞেস করলো, ওই পালানো লোকটা কোথায়? সাহিত্য বলল, সে মরে গেছে। তারপর একটা কবরের দিকে ইশারা করলো, যেখানে তারা ব্রনসনের বন্ধুকে দাফন করেছিল। এক জাপানি সৈন্য চিৎকার করে উঠলো, এই সাহিত্য শুধু গাদ্দারি নয়, মিথ্যাবাদীও। সে হুমকি দিল, যদি সত্যি না বলিস তোর গলা কেটে ফেলবো। ঠিক তখনই ভয়ঙ্কর এক গর্জন পুরো দ্বীপ জুড়ে প্রতিধ্বনিত হলো। সবাই থমকে গেল। সেখানে উপস্থিত বন্দী ভয়ে চিৎকার করে উঠলো, ওই জিনিসটা মানুষ নয়, ও কোনো মানুষই হতে পারে না। সে হাঁটু গেড়ে পড়ে গেল আর প্রাণ বাঁচানোর জন্য প্রার্থনা করতে লাগলো। এক সৈন্য সবচেয়ে কনিষ্ঠ সৈন্যকে আদেশ দিল, যা গিয়ে দেখে আয় ওই শব্দটা কি। ছোট সৈন্যটা এগিয়ে গিয়ে ব্রনসনের কাছে পৌঁছে গেল। ঠিক তখনই ব্রনসনের পা শুকনো ডালের উপর পড়লো আর শব্দ হলো। সৈন্যটা তার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ জানোয়ারের গর্জন শুনে সে ভয়ে উল্টো দিকে দৌড় দিল। সে সৈন্য জঙ্গলের ভেতর দিয়ে এক গুহার দরজা পর্যন্ত পৌঁছালো আর ভেতরে ঢুকে গেল। কিন্তু সে জানতো না ওই প্রাণীটা আসলে গুহার দরজার পাথরের মাঝেই লুকিয়েছিল। এ সময় ব্রনসন তার সঙ্গীকে বাঁচাতে চাইলো।
গুহার ভেতর দানবটা সৈন্যটার পিছন থেকে বেরিয়ে এলো। সৈন্য ঘুরে গিয়ে তলোয়ার দিয়ে আঘাত করলো, কিন্তু প্রাণীটা মুহূর্তেই তার হাত মচকে দিল। তার আর্তনাদ পুরো দ্বীপে প্রতিধ্বনিত হলো। অন্য সৈন্যরা ভেবে নিল এসব হয়তো সাইতোর জন্যই হচ্ছে, তাই সে সাইতোকে মারতে ছুটলো, কিন্তু ব্রনসন এসে তাকে আঘাত করে মেরে ফেললো। ব্রনসন যখন গুলি চালাতে যাচ্ছিল, তখনই প্রাণী মৃত সৈন্যের মাথা তাদের দিকে ছুঁড়ে মারলো এবং ভয়ঙ্কর এক গর্জন ছাড়লো। দুজনেই আতঙ্ক সেখান থেকে পালিয়ে গিয়ে প্রাণীটা আহত সৈন্যটার কাছে গিয়ে তাকে পুরোপুরি শেষ করে দিল। অন্য বন্দীটাও পালানোর চেষ্টা করলো, কিন্তু সেই দানব তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকেও মেরে ফেললো। দূর থেকে ব্রনসন আর সাইতো সবকিছু দেখছিল। তারা সিদ্ধান্ত নিল এখনই পালাতে হবে, কিন্তু প্রাণীটা তাদেরও দেখে ফেললো এবং পিছু নিতে শুরু করলো। তারা দুজন জঙ্গলের দিকে দৌড় দিল। সাইতো মাছ পরিষ্কার করতে লাগলো। ব্রনসন বলল, আমার একটা প্ল্যান আছে, আমাদের থামা উচিত। কিন্তু সাইতো তার ভাষা বুঝতে পারলো না এবং এগিয়ে যেতে লাগলো। ব্রনসন হোঁচট খেয়ে পিছনে পড়ে গেল, আর সেই সুযোগে প্রাণীটা তাকে ধরে ফেললো। ভয়ে ব্রনসন গুলি চালালো, কিন্তু মিস হয়ে গেল। এটাই ছিল তার শেষ গুলি, নষ্ট হয়ে গেল। দানবটা তার গলা চেপে ধরলো এবং মেরে ফেলার জন্য নক। ঠিক তখনই সাইতো হঠাৎ ফিরে এসে প্রাণীর ওপর আক্রমণ করলো। এতে ব্রনসন মুক্তি হয়ে গেলেও তারা দুজনই সুযোগ বুঝে পালিয়ে গেল, কিন্তু একটা ঢাল বেয়ে নিচে পড়ে গেল। এতে দুজনেরই গুরুতর আঘাত পেল। পরের দিন তাদের আঘাত এত বেশি ছিল যে নড়াচড়া করাও কঠিন হয়ে পড়লো। সাইতো দেখলো তার বুকে ধারালো কিছু ঢুকে আছে। প্রচন্ড যন্ত্রণায় কষ্ট করে সেটা টেনে বের করলো। অন্যদিকে ব্রনসন এক পচা কাঠের টুকরোর ওপর ঝুলেছিল, যা ঝর্ণার ধারে আটকে ছিল। নড়াচড়া করতেই কাঠটা দুলতে লাগলো, আর শেষমেশ সে পড়ে গেল। নিচে একটা পাথরে আঘাত খেলো এবং পানিতে পড়ে গেল। পানির নিচে তার মনে ভেসে উঠলো আগের আক্রমণের ভয়ঙ্কর স্মৃতিগুলো। কোনোভাবে কষ্ট করে সে সাঁতরে তীরে উঠলো। এদিকে সাইতো অন্য পাশে এক মৃত সৈন্যের কাতানা খুঁজে পেল। এখন তারা দুজন আলাদা হয়ে গেছে, নদীর ধারে ধীরে ধীরে এগোচ্ছিল। হঠাৎ ঝর্ণার উপরে সেই ভয়ঙ্কর প্রাণীটা এক দম বন্ধ করা গর্জন ছাড়লো। শব্দটা পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হলো। ব্রনসন আর সাইতো দুজনেই শুনতে পেল। সাইতো নদীর ধারে পানি খেতে গিয়ে থেমে গেল এবং বন্ধুকে খুঁজতে বের হলো, আর ব্রনসন একা একা উপরে উঠতে লাগলো যতক্ষণ না বিশাল ঝর্ণার কাছে পৌঁছে গেল, যেটা তার পথ আটকে রেখেছিল। তবুও সে কোনোভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। এ সময় সন্ধ্যা নেমে এলো, তবু তারা দুজন এখনো আলাদা। সাইতো নদীর পাশ থেকে বারবার চেষ্টা করে ব্রনসনকে খুঁজে পেল না। অন্যদিকে ব্রনসন ঝর্ণার ধারে এসে বসলো। ভেবেছিল কিছুক্ষণ বিশ্রাম নেবে, কিন্তু তখনই সে পাশ থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পেল। সাইতো তখনও জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। শব্দ শুনে সে সতর্ক হলো। ব্রনসন অবশেষে গভীর জলের ভেতর থেকে উঠে এসে তীরে বসলো, কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারলো তার পাশে কিছু একটা আছে। তাকে ঘুরে তাকাতেই দেখলো এক বিশাল মাগুর মাছ তার পাশে, মানে কুমির। কিন্তু কোনো উপায় না দেখে সে একদম স্থির হয়ে শুয়ে রইল। কুমিরটা শুধু তাকে কিছুক্ষণ দেখলো, তারপর আবার পানিতে ফিরে গেল। ব্রনসন তখনও আতঙ্কে কাঁপছিল। ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং চুপচাপ হাঁটতে লাগলো। ব্রনসন ঝর্ণা চূড়ায় উঠতে যাচ্ছিল, ঠিক তখনই হোঁচট খেয়ে পড়লো পিছলে। সে মুহূর্তে তার চোখে পড়লো সেই ভয়ঙ্কর প্রাণীকে, যে কিনা সাইতোকে আঘাত দেওয়ার পর নিজের ক্ষতস্থানে কিছু লাগাচ্ছিল। তখনই ব্রনসনের মাথায় এলো, এটা কোনো বোকা প্রাণী নয়, এটা চিন্তা করতে পারে, নিজের ক্ষত সারাতে পারে। সে মরিয়া হয়ে ভাবতে লাগলো কিভাবে সাইতোকে এই খবরটা জানাবে, কিন্তু অসাবধানতাবশত তার মুখ থেকে একটুখানি শব্দ বেরিয়ে গেল। প্রাণীটার চোখ এড়িয়ে লুকিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো। চুপচাপ লুকিয়ে থেকে সে দখল প্রাণীটা নদীর ধারে। হঠাৎ সে বিশাল কুমির প্রাণীর ওপর ঝাঁপিয়ে পড়লো এবং টেনে নিয়ে গেল প্রাণীর ভিতর। সঙ্গে সঙ্গে পানি লাল হয়ে উঠলো। কিছুক্ষণ কুমির দম নিতে লড়াই করছিল, কিন্তু হঠাৎ সে প্রাণী পানির ভেতর থেকে উঠে এলো এবং কুমিরটাকে মাঝ বরাবর ছিঁড়ে ফেললো। এই দৃশ্য তাকে ব্রনসন আর আতঙ্কিত হয়ে গেল। প্রাণীটা আবার এক ভয়ঙ্কর গর্জন ছাড়লো, যা দূরে সাইতো পর্যন্ত পৌঁছে গেল। ব্রনসন প্রাণপণে দৌড়াতে লাগলো। এদিকে সাইতো এখনো জঙ্গলে ব্রনসনকে খুঁজছিল। হঠাৎ সে অদ্ভুত কিছু দেখতে পেল। কাছে গিয়ে দেখলো একটা লাশ গাছের সঙ্গে বাঁধা। এটা দেখে তার বুক কেঁপে উঠলো। হোঁচট খেয়ে পড়ে গেল একটা গর্তের ভেতরে। সেখানে গিয়ে সাইতো দেখলো একটা মৃত প্রাণীর মাথা। কিছুক্ষণ শিউরে উঠে তাকিয়ে থাকলো।
তারপর বুঝলো এটা আর জীবিত নেই। এতেই তার মনে একরকম আশা জাগলো। সে লাশটার কাছে গিয়ে দরকারি কিছু খুঁজতে লাগলো, আর চোখে পড়লো লাশের হাতে একটা পিস্তল, মাটিতে গুলির খোসা ছাড়ানো ছিল। সেখান থেকে বুঝলো এই মানুষটাই একসময় প্রাণীটাকে মেরেছিল। সাইতো তখন বন্দুকটা তুলে নিল। এখন তার হাতে একটা কাটানা আর একটা পিস্তল। সে ভাবলো আমিও সে দানবের শিকার করব। পথে যেতে যেতে তার সামনে এলো ভাঙা এক প্লেনের ধ্বংসাবশেষ। পানিতে নেমে সাঁতরে সে প্লেনের ভেতরে ঢুকলো। এই সময় ব্রনসনও প্লেনের অন্য এক টুকরো খুঁজে পেয়ে সেখানে পৌঁছলো। ভেতরে ঢোকার আগে সে কিছু লোহার টুকরো জোড়া লাগিয়ে একটা অস্থায়ী অস্ত্র বানালো। প্লেনের ভেতরে ঢুকে সে পেল ফ্লেয়ার গান, লাইটার, সিগারেট আরো কিছু জিনিস। কিন্তু একটা জিনিস তার নজর কেড়ে নিল। সেটা হাতে নেওয়ার চেষ্টায় সে পিছলে পড়লো। চোখ মেলতেই দেখলো প্লেনের ডানায় কিছু আটকানো আছে। ভালো করে তাকিয়ে বুঝলো ওটা একটা বোমা। এই বোমা দেখে তার মাথায় নতুন একটা আইডিয়া এলো। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে একটা সিগারেট ধরালো। তখনই কানে এলো কারো পায়ের শব্দ। ঘুরে তাকাতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে সাইতো। ব্রনসন জিজ্ঞেস করলো, তুমি কাঁপছো কেন, এবং তাকে একটা সিগারেট ধরিয়ে দিল। কিন্তু সাইতো মাথা নেড়ে না করে দিল এবং বলল, আমাকে তোমাকে কিছু দেখাতে হবে না। ব্রনসন বুঝতে পারছিল না তখন সাইতো লাইটার দিয়ে বোঝাতে চেষ্টা করলো। দুজনে একসাথে একটি গুহার দিকে এগোলো। গুহায় পৌঁছেই সাইতো অদ্ভুত এক জিনিসের দিকে ইশারা করলো। দুজনে দেখলো একটি মাদি দানব আর একটি ডিমে বসে তা দিচ্ছে। ব্রনসন ধীরে ধীরে তার কাছে এগোতে লাগলো, কিন্তু সাইতো তাকে সতর্ক করলো, এটা মাদি, সাবধান। নিজের ঘর আর সন্তানকে বাঁচাতে এরা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। ব্রনসন বলল, আমি ওকে না মেরে এখান থেকে যাব না। সাইতো বোঝানোর চেষ্টা করলো, যদি আমরা একটা মাদিকে মেরে ফেলি তাহলে বাকি দানবরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। তারা আমাদের যে কোনো ভাবে শেষ করে ফেলবে। কিন্তু ব্রনসন দৃঢ়ভাবে উত্তর দিল, তো ওরা বাঁচবে না হলে আমরা। তার মাথায় একটা পরিকল্পনা ছিল। সে সাইতোকে বলল, আমার সঙ্গে চলো। তারপর ব্রনসন প্লেন থেকে পাওয়া বোমাটা সাইতোকে দেখালো এবং বলল, এটা দানবটার বাসায় নিয়ে যেতে আমাকে সাহায্য করো। দুজনে মিলে অনেক কষ্টে বোমাটা ওখানে টেনে নিয়ে গেল, কিন্তু গিয়ে দেখে ট্রিগারটা বেঁকে গেছে। ব্রনসন সেটা ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু সাইতো বলল, চলো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাই, এটা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। এমন সময় সেই মাদি দানব গুহার দিকে ফিরতে লাগলো। ব্রনসন বলল, প্লেনে একটা এমার্জেন্সি হাতুড়ি আছে যেটা কাজে লাগতে পারে, কিন্তু আমাদের মধ্যে একজনকে এখান থেকে বোমা অ্যাক্টিভ করতে হবে। সাইতো মলিন মুখে বলল, আমার কারণেই আমরা এখানে আছি, আমিই থাকবো। কিন্তু তখনই তারা দুজনেই মাদি দানবটার গর্জন শুনতে পেল। তারা সিদ্ধান্ত নিল দুজনেই বাইরে বেরোবে। ব্রনসন অন্ধকারে আলো করার জন্য একটা ফ্লেয়ার জ্বালালো। সাইতো পাহারা দিচ্ছিল আর ব্রনসন প্লেন থেকে হাতুড়ি বের করার চেষ্টা করছিল, কিন্তু হাতুড়িটা শক্ত করে আটকে ছিল। খুব জোর লড়াই করেও সেটা টানতে পারছিল না। ঠিক তখনই এক দানব সাইতোর সামনে এসে দাঁড়ালো। সাইতো সঙ্গে সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। দানবটা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে হিসেব করে লড়ছিল। অবশেষে ব্রনসন প্লেন থেকে হাতুড়িটা টেনে বের করতে সক্ষম হলো। সাইতো দৃঢ়ভাবে লড়ে গেল। সেই দানবটা প্লেনের কাছে ঠেলে দিল। ব্রনসনের হাতে তখন হাতুড়ি ছিল। সে কয়েকবার জোরে আঘাত করার সুযোগ পেল। দুজনে মিলে দানবটার সঙ্গে ভয়ঙ্কর লড়াই শুরু করলো। একসময় তারা ওকে কোণঠাসা করতে সক্ষম হলো, কিন্তু হঠাৎ আকাশের দিকে তাকাতেই দেখলো আগুন ধীরে ধীরে নিভে যাচ্ছে। তারা সামনে তাকাতেই দেখলো দানবটা উধাও হয়ে গেছে। দুজনে দ্রুত গুহার দিকে ফিরলো যেন কাজটা শেষ করতে পারে। সাইতো আবার পাহারা দিতে দাঁড়ালো আর ব্রনসন বোমার ল্যাচ ঠিক করতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে দানব আক্রমণ করলো। সাইতোর সাথে সাথে তার বুকে ছুরি বসিয়ে দিল। তখন সে দানবটার মাথা কাটতে যাচ্ছিল, তখন দানব তাকে দেওয়ালে ছুঁড়ে মারলো। তারপর আবার ব্রনসনের উপর ঝাঁপিয়ে পড়লো এবং ভয়ঙ্কর আঘাত করলো। সাইতো কোনোভাবে সাহস জোগাড় করে উঠে দাঁড়ালো। সে অস্ত্র হাতে তুলে নিল এবং এক ঝটকায় দানবটার চোখে গুলি চালালো। দানব ব্যথায় ব্রনসনকে ছেড়ে দিল। সাইতো আবারও গুলি চালালো, কিন্তু এবার লক্ষ্যভ্রষ্ট হলো। হতাশ হয়ে সে নিশানা বদলে দানবটার ডিমের দিকে গুলি চালালো। ডিম বিস্ফোরিত হলো আর একটা শিশু মাটিতে পড়ে গেল। এই দৃশ্য দেখে মাদি দানব উন্মত্ত রাগে ফেটে পড়লো। সাইতো আহত বন্ধুকে সাহায্য করতে ছুটলো, কিন্তু ব্রনসন তখনও ভয়াবহভাবে আহত। সে তার সব জিনিস সাইতোকে দিয়ে বলল, তুই এখনই পালিয়ে যা। মাদি তখন নিজের বাচ্চাকে কোলে নিয়ে বসেছিল। সাইতো ভীষণ যন্ত্রণায় কাতরালে শেষ পর্যন্ত বন্ধু ব্রনসনকে ছেড়ে পালাতে বাধ্য হলো।
মাদি ধীরে ধীরে ব্রনসনের কাছে এগিয়ে এলো। ব্রনসন তৎক্ষণাৎ বোমা অ্যাক্টিভেট করলো। সে কাউন্টডাউন শুরু করলো, কিন্তু 3-এ পৌঁছানোর পরও বোমা ফাটলো না। হঠাৎ তার মনে পড়ে গেল সাহিত্য তার বিশেষ এক কৌশল বলেছিল। সে সেটাই ব্যবহার করলো, আর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর বিস্ফোরণ হলো। দূর থেকে সাহিত্য বিস্ফোরণ দেখলো। বন্ধুকে হারিয়ে সে গভীর দুঃখে ভেঙে পড়লো। কিন্তু ঠিক তখনই আবারও সে ভীতিকর চিৎকার শোনা গেল। সে বুঝলো দানব এখনো বেঁচে আছে। সে গাছপালার ফাঁক দিয়ে দৌড়াতে লাগলো। মাদি দানবটিও পিছনে পিছনে তাড়া করলো। সাহিত্য সমুদ্রের ধারে পৌঁছে হাঁটু গেড়ে পড়ে গেল। হতাশায় ডুবে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়লো বন্ধুর আত্মত্যাগ। রাগ আর প্রতিশোধে ফেটে পড়ে সে লড়াই করার সিদ্ধান্ত নিল। যেই মাত্র মাদি দানব সমুদ্র তটে পৌঁছালো এবং তাকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখলো, সে তীব্র আক্রমণ করলো। কিন্তু সেটা ছিল একটা ফাঁদ। সাহিত্য বালু থেকে উঠে দাঁড়ালো এবং দানবটার মুখোমুখি হলো। সে আঘাত হানলো, যদিও নিজেও আহত হলো, কিন্তু হার মানলো না। আবার উঠে দাঁড়ালো। সে মাদিকে উস্কে দিয়ে বলল, মেরে ফেলেছি তোর বাচ্চাকে, আয়। দানব আক্রমণ করতেই সাহিত্য তার পেট চিরে দিল। মাদি দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। সাহিত্য তার কাছে গিয়ে তার উপর ঝুঁকে দাঁড়িয়ে নিজের তলোয়ার বের করলো। কিন্তু সাহিত্য মাদি দানবকে মেরে না ফেলে তলোয়ারটি মাটিতে গেঁথে দিল। কিছু পা পিছিয়ে গিয়ে সে একটি ফ্লেয়ার গান তুলতে চেষ্টা করলো। ঠিক তখনই জঙ্গলের দিকে কিছু শব্দ এলো। সে সমুদ্রের ধারে এগোতে লাগলো। এখানে সে আগুন জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু ফ্লেয়ার ভেঙে গিয়েছিল। এখন তার শেষ আশাও ভেঙে গেল। একটি ক্লান্ত এবং পরাজিত সাহিত্য বালুর উপর পড়ে অচেতন হয়ে গেল। কয়েক ঘন্টা পর সাহিত্য চোখ খুলল একটি আমেরিকান জাহাজে। সেখানে একজন অফিসার তার সঙ্গে কথা বলছিল। সাথে একজন জাপানি অনুবাদকও ছিল। অফিসার জিজ্ঞেস করলো, ব্রনসন কি তোমাকে সাহায্য করেছে? কিন্তু সাহিত্য চুপ করে রইল। অফিসার অনুবাদককে বলল, তার কাছে জিজ্ঞাসা করো সে কি করেছে, তার অপরাধ কি ছিল। সাহিত্য উত্তর দিল, আমি আমার কমান্ডারকে হত্যা করেছি, কারণ সে নিরর্থকভাবে আমার সব সঙ্গীকে মৃত্যুর দিকে ঠেলেছিল। অফিসার আবারও ব্রনসন নিয়ে প্রশ্ন করলো। সাহিত্য তখন তাদের একসাথে কাটানোর সময় দূরে দেখা যায় এখনো ওই ক্রিয়েচারগুলো বেঁচে রয়েছে অনেকগুলো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।